কত না করেছিলাম আপনাকে, সেদিন কেন গিয়েছিলেন? কি এমন জরুরি কাজ ছিল? আমার কথা আপনি শোনেননি কখনোই। আপনার অ্যাক্সিডেন্টের খবর শুনে আমার কি অবস্থা হয়েছিল জানেন আপনি? মনে হয়ে গিয়েছিল যে আমি মরে গেছি। আমার মনে হয় পৃথিবীতে আর কিছুই অবশিষ্ট নেই। কত খুঁজেছি আপনাকে, কত অপেক্ষা করেছি আপনার জন্য। যখন বুঝলাম বাবুর আমার পেটে, আমি তো মরতে চেয়েও মরতে পারিনি। আমি তো জীবন্ত লাশ হয়ে গিয়েছিলাম। প্রত্যেকটা মুহূর্ত আমার মৃত্যুর সমান কেটেছে। একটা মুহূর্ত, একটা মুহূর্ত যেন আমার কাছে একটা শতাব্দী মনে হতো। আপনার প্রতীক্ষা এত ভালোবেসেছি আমি। আমি আপনাকে হয়তো, আপনি আমার থেকে দূরে না গেলে আমি বুঝতেই পারতাম না। আমার নিঃশ্বাস আটকে যেত। মনে হতো আপনার কথা মনে হলে আমি আর নিঃশ্বাসই নিতে পারছি না। শুধুমাত্র বাবুদের জন্যই বেঁচেছিলাম। মনে হয়েছে যখন আপনি ফিরে আসবেন, যদি আপনি বাবুদের খুঁজে না পান, আপনি আমাকে কি বলবেন? যে আমি আপনার বাবুদেরকে দেখে রাখতে পারিনি? আপনার শেষ নিশানাটুকু দেখে রাখতে পারিনি? কেন গিয়েছিলেন আপনি আমায় ছেড়ে? কান্না করতে করতে রোদেলা আয়াজের বুকে চড়থাপ্পড় ঘুষি সমানে মেরে যাচ্ছে, আর আয়াজ মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে রোদেলার কান্নার দিকে। তো কি হয়েছে রোদেলার আগে কিছু মনে নেই। এই যে এখন রোদেলার ওর বুকে এসে বুকে মেরে মেরে কাচ্ছে, এটাই বা কম কি? আয়াজ জড়িয়ে ধরে রোদেলার কন্দনরত মুখের দিকে চাইল। রোদেলার কান্নার কারণে লাল হয়ে যাওয়া নাক আয়াজকে বড্ড বেশি টানছে। তিত্তির করে কাঁপছে রোদেলার ঠোঁট। আয়াজ আর নিজেকে সংবরণ করলো না, চুমু বসিয়ে দিল রোদেলার ঠোঁটে। রোদেলাও যেন নীরব হলো, ঠান্ডা হলো। আয়াজ রোদেলাকে চুমু খেয়ে যাচ্ছে। চুম্বন ধীরে ধীরে গভীর থেকে গভীর হচ্ছে, বাড়ছে এর সাথে আয়াজের ভালোবাসার প্রভাব। সময় যত বাড়ছে আয়াজের চুম্বন ধীরে ধীরে গভীর থেকে গভীর হচ্ছে, এর সাথে বাড়ছে আয়াজের হাতের অবাধ বিচরণ। দীর্ঘদিন পর আয়াজের এলোমেলো স্পর্শ রোদেলা যেন নিতে পারছে না, বারবার কেঁপে কেঁপে উঠছে রোদেলার তনুমন। আয়াজ ধীরে ধীরে রোদেলার গালে ঠোঁটে কপালি গলার ভাজে ভাজে চুমু খেতে লাগলো। একটা চুমু যেন পবিত্র ভালোবাসার বহিঃপ্রকাশ, যেন বারবার জানান দিচ্ছে রোদেলা ও স্মৃতিতে এই মুহূর্তে না থাকলে ওর হৃদয়ে, ওর অবচেতন মস্তিষ্কে শুধুমাত্র রোদেলার বসবাস। এভাবে কতক্ষণ চুম্বন করলো রোদেলাকে জানা নেই আয়াজের। রোদেলার ঠোঁট ছেড়ে আয়াজের জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। রোদেলার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আয়াজ, যেন রোদেলাকে পাওয়ার কামনা চোখে মুখে ফুটে উঠেছে। রোদেলার এলোমেলো চুলগুলো সরিয়ে গালে চুমু খেয়ে রোদেলা ঠোঁট মুছতে মুছতে বলল, আই লাভ ইউ রোদেলা রানী। তুমি আমার হৃদয়ের একমাত্র রানী, তাই তোমাকে দেখলেই কেন যেন আমার মনে হয় তোমাকে রোদেলা রানী বলে ডাকতে। আচ্ছা, আগে আমি তোমাকে কি বলে ডাকতাম? কথাটা শুনে রোদেলার চোখে 2 ফোঁটা পানি চলে আসলো। জড়িয়ে ধরলো আয়াজকে। আয়াজের গালে ঠোঁটে কপালে পাগলের মতো চুমু খেতে খেতে বলল, রোদেলা রানী বলে রাখতেন। তাহলে আমি তোমাকে ভুলিনি, দেখেছো? আমার মস্তিষ্ক মনে করছে তোমাকে ভুলে গেছে, কিন্তু বাস্তবতা এই, আমার অবচেতন মস্তিষ্ক হৃদয়ের একমাত্র রানী তুমি সেটা স্মৃতিহীন হয়েও থেকেও স্মৃতিতে রেখেছি। বলল আয়াজ। আয়াজ এই কথাটা বলেই এর সাথে সাথে আঁকড়ে ধরলো রোদেলার ঠোঁট। ধীরে ধীরে চুম্বন গাঢ় করতে লাগলো। কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে আয়াজ বলল, আর ব্যাডলি নিড ইউ সোনা, প্লিজ ডোন্ট সে নো। রোদেলা কিছু বলবে তার আগেই হঠাৎ এমন সময় বাবু কান্না করে উঠল। আয়াজ চট করে রোদেলাকে ছেড়ে তাকালো বিছানার দিকে। কে কান্না করছে? তারপর দীর্ঘশ্বাস ফেলে বলল, তোমার ছেলে কান্না করছে। আমার মেয়ে জানে কখন কান্না করতে হয় আর কখন কান্না করতে হয় না। আপনার মেয়ে মানে? আর ওরা ছোট, ওরা কিভাবে বুঝবে কখন কান্না করতে হবে, কখন কান্না করতে হবে না? মেয়েকে কি কানের কাছে গিয়ে ফুসুর ফুসুর করে সারাদিন এই শিক্ষা দেন? রোদেলার উপর আয়াজ আধা শোয়া হয়ে শুয়ে থেকে বলল, খবরদার রোদেলা রানী, আমার মেয়েকে কিছু বলবে না। আমার মেয়েকে আমি ভালো শিক্ষা দিই। আমার মেয়ে জানে কোন সময় কান্না করা যাবে না। পাপা রোমান্স করছে, এই মুহূর্তে দেখো মেয়ে কি সুন্দর নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে। আর তোমার ছেলে মায়ের চামচু দেখো কান্না শুরু করে দিয়েছে। খবরদার একটা বাজে কথা বলবেন না আমার ছেলেকে নিয়ে। ও মায়ের ছেলে, চামচু হতে যাবে কেন? আল্লাহ জানে মেয়েটাকে যে কি বানাবেন আপনি। বড় হয়ে যে কি হবে এ নিয়েই সংশয় আমার। এখন থেকেই চুল পেকে যাবে। আমার মেয়ে মুন্তাসির চৌধুরী আয়েজের মেয়ে। মুন্তাসির চৌধুরীর ফিমেল ভার্সন হবে, ওকে? তার মানে সব দিক থেকে বেস্ট হবে, পারফেক্ট হবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এখন শুনুন, আমার ছেলে কান্না করছে, নিশ্চয়ই ক্ষুধা পেয়েছে। যান তো ফিডারে দুধ ভরে নিয়ে আসুন তো। ওই যে পাশে সবকিছু রাখা আছে, সবকিছু পরিমাণ মতো লেখা আছে, শুধু মিক্স করে নিয়ে আসবেন। ফ্লাক্সে গরম পানি আছে। বলল রোদেলা। আয়াজ মাথা চুলকে বলল, আমি পারবো, এসে ভালো। আমি বুকে কুলে নিয়ে বসে থাকলে হয় না? না, হয় না। মেয়েটা তো মাথা খেয়েছেন, আল্লাহই জানে কি পড়া দিয়েছেন আপনি ছেলেটাকে। আপনার মাথা খেতে দিব না আমি। ছেলের মাথা খেতেও চাই না। আর ছেলে এমনিতেও তোমার চামচু। আমার ছেলে দুইটা তোমার চামচু। মেয়েটা আমার, শুধুমাত্র আমার। আমার দিন রাত পরিশ্রমের ফল আমার মেয়ে।
ফিডার হাতে নিয়ে যেতে যেতে কথাগুলো বলল আয়াজ। রোদেলা বাবুকে শান্ত করার চেষ্টা করছে। ঠিক 2 মিনিটের মাথায় আয়াজ ফিডারে দুধ ভরে নিয়ে এসে বলল, নাও খাও, খেয়ে শান্ত হও। কি সুন্দর একটা মুডে ছিলাম, মুডটা নষ্ট করে দিল মা ছেলে মিলে। যাই, আমি আমার মেয়ের সাথে ঘুমাতে গেলাম। এমনিতেও আজকাল কপালে কিছু জুটবে না মা ছেলের যন্ত্রণায়। সকাল 8টা, আজকে জরুরি একটা মিটিং আছে, তাই সকাল সকাল উঠেছে আয়াজ। রোদেলা এখনো বাবুদের নিয়ে ঘুমোচ্ছে। যেহেতু রোদেলা রাতভর বেশি ঘুমাতে পারে না, তাই দিনে সকালে উঠতে মানা করেছে আয়াজ। নাস্তার টেবিলে বসে আছে হুমায়রা, রাতুল এবং সামিরা চৌধুরী। আয়াজকে বলল, তাড়াতাড়ি অল্প কিছু হলেও খেয়ে যা, মিটিং থাকুক আর যাই থাকুক, খালি পেটে যেতে পারবি না। রাতুল মামার দিকে তাকিয়ে মুচকি হাসতে হাসতে বলল, কি ও মামা, কেমন চললে দিনকাল? রাতুল আয়াজের কানের কাছে মুখ দিয়ে ফিসফিস করে বলল, এত সাবধানে করার পরও কেমনে এই কাজ ঘটাইলাম মামা? আয়াজের যেহেতু মনে নাই, তাই আয়াজ ফিসফিস করে উত্তর দিল, কিসের সাবধান? আর কি কি ঘটার কথা বলছিস? মানে নাই, ওই যে তোমার বাসর ঘরে লিখেছিলাম সর্বোচ্চ গতি 40 সীমা, হেলমেট পরে গাড়ি চালান, তারপরে ও কেমনে কেমনে কাজ ঘটাই ফেললাম মামা, তাও একবারে 2টা। তুই আমার বাসর ঘরে এগুলো লেখছিলি? শৌরের বাচ্চা, তোকে খাওয়া ছোটাচ্ছি আমি। দিন বড় হইতেছে আর বেয়াদব হইতেছে। মামার সাথে কিভাবে কথা বলতে হয়, জানোয়ারের বাচ্চা, শৌরের বাচ্চা সব ভুলে গেছে। এর মধ্যে সামিরা চৌধুরী এসে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? খাবার টেবিলে বসে গালাগালি কিসের? আর রাতুল, তোমাকে না বলেছি মামার সাথে বেয়াদবি করবে না? আমি তো কিছু করি নাই, জিজ্ঞেস করো মামাকে আমি কি বলছি। হুমাইরা বলতো আমি কিছু বলছি। মামা বলো কি বলছি আমি, বলো। বলল রাতুল ইনোসেন্ট ফেস বানিয়ে। আয়াত চুপ হয়ে গেল। বোনকে কিভাবে বলবে যে বাসর ঘরে লিখে রেখেছে সর্বোচ্চ গতিসীমা 40? এটা কি বোনকে বলা যায়? আয়াত দীর্ঘশ্বাস ছাড়লো, ছেড়ে বলল, কিছু না, এমনি খাবার মুড নেই। না বললে হবে না, খেতে হবে। অ্যাটলিস্ট ডিম সিদ্ধটা খেয়ে যা, এটা তো একটু প্রয়োজন। হ্যাঁ হ্যাঁ মামা, খাও খাও, 2টা ডিম সিদ্ধ খাও, এখন তোমার এটা খুব প্রয়োজন, এনার্জি পাবে। টিপ্পনি কেটে বলল রাতুল। আয়াজ বিরক্তি নিয়ে তাকালো রাতুলের দিকে। দীর্ঘশ্বাস ফেলে খাওয়ায় মন দিল। হুমায়রা মুচকি হাসলো মামার নাজেহাল অবস্থা দেখে। আয়াজ খেতে খেতে বলল, রোদেলার জন্য খাবারে সবসময় পুষ্টিকর খাবারের সাথে ফ্রুটস দিও। খেতে চাইবে না, তাও জোর করে এই জন্য খাওয়ানো হয়। হয়েছে, তোকে আর তদারকি করতে হবে না। তুমি যখন ছিলে না, সব খেয়াল আমরা রেখেছি। যা, চুপচাপ অফিসে যা। ওর ওর কি করতে হবে না করতে হবে সব আমি দেখে নিব। এদিকে রোদেলা ঘুম ভেঙে একটু নড়ে চড়ে উঠলো। তারপর দেখলো বাবুরা দুজন ঘুমাচ্ছে। মুনতাসির সাহেব নেই, তার মানে অফিসে চলে গিয়েছে। আজ থেকে অফিস করবে। হঠাৎ বালিশের কোনায় হাত পড়তে দেখলো একটা চিরকুট। চিরকুটে লেখা, আমার রোদেলা রানী, আমার সোনামণি, সারাদিন আমি তোমাকে অনেক মিস করব। জানি সারাদিন তোমার অনেক কষ্ট হবে, তারপরও আমার বাবু সোনাদের জন্য, আমার জন্য কষ্টটুকু স্বীকার করে নিও। রাতে এসে আমি তোমাকে ভালোবাসা দিয়ে ভরিয়ে দেব। প্রমিস করছি, যতটুকু জ্বালা আমার বাবুরা তোমাকে দিবে, ততটুকু আনন্দ আমি তোমাকে রাতে এসে দিব। প্রমিস। চিঠিটা পড়ে রোদেলা লজ্জায় লাল নীল হয়ে গেল। এই লোকটার সামনে থাকলেও বাজে কথা বলে, চিঠির মধ্যে বাজে ইঙ্গিত দিয়ে গিয়েছে। কিন্তু এই বাজে লোকটাকে রোদেলা তার প্রাণের চেয়েও বেশি ভালোবাসে। এই বাজে লোকটা যে একান্তই রোদেলার, একান্তই তার ব্যক্তিগত মুনতাসির সাহেব, যিনি অতুলনীয়, যার কোনো তুলনা হয় না। মুনতাসির সাহেবের তুলনা শুধুমাত্রই মুনতাসির সাহেব। ভালোবাসি মুন্তাসির সাহেব, অনেক বেশি। মনে মনে বলল রোদেলা। এভাবে কেটে গেল আরো 7 দিন। এই 7 দিনে আয়াজ রোদেলার কাছাকাছি একটু যাওয়ার চেষ্টা করেছে, কিন্তু কিছু করার নেই। 2টা টিউইন বেবি নিয়ে দুজনার কেউই পেরে উঠছে না। রাতভর দুজনার জেগে থাকতে হচ্ছে। যত দিন যাচ্ছে দুজনার যেন রাতের ঘুম হারাম হয়ে গিয়েছে। সাথে হারাম হয়েছে রোদেলা এবং আয়াজেরও। রুমে বসে বাবুদের সাথে গল্প করছে আয়াজ ও আয়ান। আয়ান রুহানিকে কোলে নিয়ে রেখেছে এবং আয়াজ আহানকে কোলে নিয়ে গল্প করছে। রোদেলা ওদের দুজনের জন্য ফিটার তৈরি করছে। সামনের মাস থেকে আয়ানের এসএসসি পরীক্ষা শুরু, তাই আয়ান লেখাপড়া নিয়ে খুবই ব্যস্ত। ভাই বোনকে সময় দেওয়ার জন্য এসেছে, কিন্তু রোদেলা বারবার পড়তে বসার জন্য চাপ দিচ্ছে। আর আয়ান বলছে, থাকি না মা একটু, কতদিন ধরেই তো লেখাপড়া নিয়ে ব্যস্ত। রুহানি তো আমাকে ছেড়ে থাকতেই যাচ্ছে না, আর আহানকে দেখো আমার কাছে আসার জন্য কেমন ছটফট করছে। রোদেলা আয়ানের দিকে তাকিয়ে হাসলো। তারপর ফিডার হাতে নিয়ে এসে একটা ফিডার আয়াজের হাতে দিল, আরেকটা নিজের হাতে রেখে আয়ানের কপালে একটা চুমু খেলো। তারপর বলল, ভাইয়ের কাছে যেতে চাওয়ার জন্য তো পাগলামো করবে। আর ভাইটা যে এত আদরে, এত প্রিয়, দেখলে আদর করতে ইচ্ছে করে। আয়ান রোদেলার কথা শুনে মুচকি হাসলো। একটু লজ্জা পেল যেন। ছোট ছোট ভাই বোনের সামনে ওকে আদুরে বলায়, কিন্তু ছোট ছোট ভাই বোনেরা যে কিছুই বুঝতে পারছে না সেটা খেয়াল নেই। তুমি তোমার চামচা ছেলেকে খাওয়াও, আমার কাছে আসলে মুসরামুসরি করে। আমি আমার মেয়েকে খাওয়াবো। বলেই ছেলেকে রোদেলার কোলে দিয়ে বলল, নাও। আর আয়ানকে বলল,
দে, আমার মেয়েকে আমার কাছে দে। আমার মেয়ে আমার পড়ি, আমার হাতে দুধু খাবে। আয়ান বাবাকে দেখে অবাক হলো। এই বয়সে এসে দুটি শিশু বাচ্চার সাথে কেমন শিশু হয়ে গিয়েছে। যদিও তেমন কিছু মনে নেই বাবার ওদের সম্পর্কে। তারপর বলল, তোমার ছোট পরিমাণে আর আমার দুই ভাই কি তাহলে জিনবোধ? আয়াজ আয়ানের দিকে তাকালো, তাকিয়ে মুচকি হেসে বলল, জিন ভূতের থেকেও বেশি তোরা। তোমার মায়ের চামচু। আমার মেয়ে হচ্ছে আমার পড়ি, আমার কলিজার টুকরা। ও আমার কথা শুনে যা বলি তাই শোনে। আয়ান অবাক হয়ে বলল, এতটুকু মেয়ে তোমার কথা শুনে? ও কি শোনে কথা? কি বুঝবে শুনি? আমি যখনই যাই বলি ও বলে আমি যদি এটা করতে বলি ও বলে আমি যদি ওটা না করতে বলি ও বলে তার মানে ও আমার সব কথা শোনে। করে সব শোনো। আর আমি আর আহান করতে পারি না বলে আমার কোনো কথাই শুনি না। আমরা তোমার জিনভূত হয়ে গেলাম আর পরি হয়ে গেল রুহানি। দেখলি আহান, বাবা এখন থেকে কিন্তু সাইড বেছে নিয়েছে। আমাদের কিন্তু দল শক্তিশালী করতে হবে। আমরা 3 জন আর ওনারা মাত্র 2 জন। আমাদের দল এমনি শক্তিশালী, আর ওনার জন্য আমি একাই যথেষ্ট। আয়াজের দিকে কটমট করে তাকিয়ে কথাগুলো বলল রোদেলা। আয়াজ আর রোদেলার কথার ইঙ্গিত বুঝতে পেরে চুপ হয়ে গেল। আয়ানের সামনে আর দুইটা ছোট শিশু বাচ্চার সামনে এসব নিয়ে কথা বলতে চাইল না, তাই চুপচাপ মেয়েকে দুধ খাওয়াতে মনোযোগ দিল। এমন সময় আয়াজের মোবাইলে ফোন এলো শিহাবের। ফোন রিসিভ করতে শিহাব জানালো শিপ্রার ব্যথা উঠেছে, 7 দিন আগে হসপিটালে নিয়ে যাচ্ছে, সবাই যেন হসপিটালে চলে আসে। আয়াজ ওকে বলে ফোন রেখে দিল। তারপর রোদেলার দিকে তাকিয়ে বলল, বাবুদের খাওয়া হয়ে গেলে আবার কাছে রেখে রেডি হয়ে নাও, আমরা একটু হসপিটালে যাব। কেন, কি হয়েছে? শিপ্রায় ব্যথা উঠেছে, হসপিটালে নিয়ে গেছে। বাবুরা তো এখন ফিডার খায়, সমস্যা নেই। আবার কাছে দিয়ে আমরা কিছুক্ষণের মধ্যে আবার চলে আসতে পারবো। অথবা তোমাকে পাঠিয়ে দেবো ড্রাইভারের সাথে। সে এবার ওখানে আমার থাকা প্রয়োজন, আমি হয়তো দেরি করে আসবো। বলে রুহানি দুধ খাওয়া শেষ হয়ে গেলে আয়ানের কোলে দিয়ে বলল, আমি রেডি হচ্ছি, তুমিও তাড়াতাড়ি রেডি হয়ে নাও। আয়ান, ড্রাইভারকে বলো গাড়ি বের করতে। আয়ান রুহানিকে কোলে থাকা অবস্থায় মোবাইল নিয়ে ড্রাইভারকে ফোন করে গাড়ি বের করতে বলল। ইতিমধ্যে আহানেরও দুধ খাওয়া শেষ। রোদেলা নিচে থেকে জোরে গলায় ডাকলো সামিরা চৌধুরীকে উপরে আসার জন্য। সামিরা চৌধুরী রান্নাঘরে ছিলেন, উপরে এসে জিজ্ঞাসা করলো, কি হয়েছে, ডাকছিস কেন? আপা, আমরা একটু হসপিটালে যাব। মাকে হসপিটালে ভর্তি করা হয়েছে। আপনারা সবাই মিলে কিছুক্ষণ একটু বাবুদের দেখে রাখবেন প্লিজ। আমি চলে আসবো কিছুক্ষণ পরেই। ঠিক আছে, যা, দেখে শুনে যাস। বাবুদের নিয়ে চিন্তা করিস না, ওরা তো এখন বাহিরে দুধই খাচ্ছে, সমস্যা নেই। আমরা সবাই আছি, দেখে রাখতে পারবো। আয়াজ রোদেলা দ্রুতই বের হয়ে গেল হসপিটালের উদ্দেশ্যে। হসপিটালে গিয়ে পৌঁছাতে দেখা হলো হসপিটালে করিডোরে শিহাবের সাথে। ওটিতে নিয়ে যাওয়া হয়েছে, প্রচন্ড ব্যথা যার জন্য আর দেরি করিনি। রোদেলার দিকে তাকিয়ে বলল, কি অবস্থা এখন শরীরে? রাতে ঠিক মতো ঘুম হয়? চেহারার কি অবস্থা করেছো? বাবুরা নিশ্চয়ই অনেক জ্বালাতন করেছে আমার সোনামাকে। না, ওই তো একটু রাতে ঘুমায় না, তাই আমিও খুব একটা ঘুমোতে পারি না। এমনি ঠিক আছে, সমস্যা নেই কোনো। শিহাবের বাবা মা হসপিটালে বসে আছে। আয়াজ সামনে গিয়ে তাদের সালাম করে কুশলাদি বিনিময় করলো, তারপর বলল, চিন্তা করবেন না, আল্লাহ সহায় আছেন, ঠিক হয়ে যাবে। রোদেলাকে আরেকটা খালি চেয়ারে বসিয়ে বলল। কিছু খাবে? চা, কফি? রোদেলা জানালো না, কিছুই খাবে না। এক হাত দিয়ে আরেক হাতে নখ কসলাচ্ছে। টেনশন হচ্ছে খুব শিহাবেরও শিপ্রার জন্য। এভাবে আধা ঘন্টার মধ্যে ওটি থেকে ডাক্তার বের হলো। বের হয়ে শিহাবের দিকে তাকিয়ে বলল, কংগ্রাচুলেশন, আপনার মেয়ে হয়েছে এবং আপনার ওয়াইফ সুস্থ আছে। সবাই খুশিতে একে অপরকে জড়িয়ে ধরলো। পেছন থেকে একটা নার্স এসে মেয়েকে এনে শিহাবের কোলে দিয়ে বলল, এই নিন, আপনার ফুটফুটে একটি কন্যা সন্তান হয়েছে। শিহাব কন্যা সন্তানটিকে কোলে নিয়ে খুশিতে কান্না করে দিল। এত বছর পর আবারও সেই অনুভূতি। রোদেলা জন্মে পর যে অনুভূতি হয়েছিল তখন একটু দুঃখের অনুভূতি ছিল, তবে এখন পুরোটাই সুখে। সবাই কাছাকাছি চলে আসলো, সবাই দেখছে, খুব সুন্দর হয়েছে, পুরাই রোদেলার মতো। শিহাব কন্যা সন্তানের কানে আজান দিয়ে বাবুর দিকে তাকিয়ে ছলছল নয়নে বলল, থ্যাংক ইউ পাপা, সুস্থভাবে বাবার জীবনে আসার জন্য। দেখো মা, আমার ছোট্ট রোদেলা আবার ফিরে এসেছে। এক রোদেলা তার শ্বশুর বাড়িতে গিয়েছে, সেজন্য আমাকে আল্লাহ আরেকটা রোদেলা দিয়েছে, যেন আমার মেয়ের অভাব পূরণ করতে পারে। রোদেলা তাড়াতাড়ি এসে বলল, আমার কাছে দাও তো, আমার কাছে দাও। আমার ছোট্ট বোন হয়েছে, আমার যে কি খুশি লাগছে। বলেই বাবার কাছ থেকে ছোট্ট বোনটাকে কোলে নিয়ে এদিক ওদিক আস্তে করে চুমু খেলো রোদেলা।
রোদেলা আয়াজের কাছে এসে বলল, দেখুন কত সুন্দর হয়েছে আমার বোন। সুন্দর তো হবে, দেখতে হবে না কার বোন? বলে একটা হাত নিয়ে চুমু খেলো আয়াজ। আপনি চুমু খেলেন কেন? ও মা, আমার শালি হয়, আমি চুমু খাবো না? আমি তো 3 রাত 24 ঘন্টা মন চাইলেই চুমু খাবো, যখন ইচ্ছে চুমু খাবো, যেখানে ইচ্ছে সেখানে চুমু খাবো। তুমি কিচিমিচি করতে না দিলে, ফিরে দিলে আমি ওকে গিয়ে চুমু খাবো। এই কথাটা অবশ্যই রোদেলার কানে ফিসফিস করে বলল, কেউ শুনতে পেল না। রোদেলা রাগে কটমট করে তাকে মনে মনে বলল। অশুভ শয়তান চরিত্রহীন লোক। আয়াজ রোদেলার দিকে তাকে মুচকি মুচকি হাসলো আর ভ্রু নাচে ইশারা করলো। কেটে গেল এভাবে আরো 3 মাস। এই 3 মাসে আয়াজ এবং রোদেলা অনেক বেগ পেতে হচ্ছে তাদের দুটি বেবি নিয়ে। রাতের বেলা বেশিরভাগ এই দুজন ঘুমায় না, দিনের বেলা টই টই করে ঘুরে বেড়ায়। কিভাবে যে দিন পার করেছে আয়াজ আর রোদেলা বুঝাতে পারবে না কাউকে। এদিকে রোদেলা চিন্তা করছে প্রসবের পর মানুষকে কত ডায়েট করে শুকাতে হয়। রোদেলা এই দুটো বাচ্চা এবং মুনতাসির সাহেবের যন্ত্রণায় নিজে নিজে শুকিয়ে গেছে। আয়ানের এসএসসি পরীক্ষা শেষ, বর্তমানে ছুটিতে আছে, যার ফলে রোদেলার একটু সুবিধা হয়েছে। দিনের বেলা বাবুদেরকে নিয়ে খুব একটা বেশি কষ্ট করতে হচ্ছে না। সামিরা চৌধুরী আমেরিকা চলে গিয়েছে, হুমায়রা এবং রাতুলকে রেখে গিয়েছে কিছুদিনের জন্য। কিছুদিন পর ওরাও চলে যাবে। রোদেলা, আয়ান, রাতুল, হুমায়রা, আহান ও রুহানিকে নিয়ে ড্রয়িং রুমে বসে আছে। এমন সময় কলিং বেলের শব্দ হলো। হুমায়রা উঠে গিয়ে বলল, মামি, আমি দরজা খুলে দিচ্ছি। গিয়ে দেখলো একটা পার্সেল এসেছে, নাম মিসেস মুনতাসির চৌধুরী। আমার নামে পার্সেল কে পাঠিয়েছে? যে সেন্ড করেছে তার কোনো ইনফরমেশন দেওয়া নেই মামি। রোদেলা উঠে এসে বলল, আচ্ছা ঠিক আছে, তোমরা থাকো, আমি একটু দেখছি। রোদেলা কি মনে করে যেন পার্সেলটা নিয়ে সোজা উপরের রুমে চলে গেল। বক্সটি খুলে হাঁ হয়ে গেল রোদেলা। কয়েকটি সুন্দর সুন্দর হট নাইট ড্রেস পাঠিয়েছে। রোদেলার বুঝতে দেরি হলো না কাজটি কার। এটি তার মুনতাসির সাহেবের কাজ। মনে পড়ে গেল রোদেলার, এই তো 10-15 দিন আগে হঠাৎই মুনতাসির সাহেব রোদেলার কাছে এসেছিল, কিন্তু কাছে এসে কাপড় চোপড় নিয়ে বিরক্ত হয়ে গেছে। কিছু করার আগে আহান কান্না করে দিয়েছে। এত কষ্ট করে রুহানি ও আহানকে ঘুম পাড়িয়ে কাছে এসেছিল মুনতাসির সাহেব, কিন্তু ছেলেটা আসলে কাছে আসলেই কান্না করে দেয়। রোদেলা বুঝে না, কিভাবে বুঝে যায় ছেলেটার পাপার গতিবিধি। তাই হয়তো এই ড্রেসগুলো পাঠিয়েছে মুনতাসির সাহেব। উনি চাচ্ছে এই ড্রেসগুলো পরে রাতে শুয়ে থাকবে রোদেলা। রোদেলার বুঝি লজ্জা লাগে না? 2টা বাচ্চার সামনে কিভাবে এসব ড্রেস পরে শুয়ে থাকবে? মনে মনে ভেবে লজ্জায় লাল নীল হতে থাকলো রোদেলা। তারপর সযত্নে আলমারিতে তুলে রাখলো বক্সটা। আজকে আয়াজের বাসায় আসতে রাত 10টা বেজে গেল। জরুরি কিছু কাজ ছিল, পেপার ওয়ার্ক ছিল, যেগুলো না করে হচ্ছিল না। বাসায় এসে দেখলো আহান আয়ানের রুমে এবং রুহানি রোদেলার কাছে। রুমে ঢুকে কাপড় খুলতে খুলতে আয়াজ বলল, কই আমার মির্জাফর ছেলেটা কই? রোদেলা চট করে তাকিয়ে বলল, মির্জাফর ছেলে মানে? মির্জাফরই তো, জন্ম দিলাম আমি, আর ও আমার সাথে বেইমানি করছে। কি বেইমানি করেছে আমার ছেলে? অতটুকু বাচ্চা আপনার সাথে কি বেইমানি করতে পারে? বেইমানি করে নেই, এই যে এতগুলো দিন এতগুলো মাস হয়ে গেছে, এই ছেলের জন্য যে আমি আমার বউকে কাছে পাচ্ছি না, এটা কি বেইমানি না? একটু কাছে গেলে কিভাবে যেন টের পেয়ে যায় আর কান্না শুরু করে দেয়। এখন ওকে কান্নারত অবস্থায় আমি যদি ওর মার সাথে রোমান্স করি, পুরো বাড়ি টের পেয়ে যাবে। রোদেলা হঠাৎ মুনতাসির সাহেবের কথা শুনে ঠোঁট কামড়ে হাসলো। মায়া হলো লোকটার প্রতি। আসলেই সে বিয়ের দিনই শেষবার রোদেলা এবং আয়াজের মধ্যে কিছু হয়েছিল। এরপর আর সেই সুযোগ হয়ে উঠছে না। কিছু করতে গেলে ছেলে মেয়ে দুটোই উঠে যায়। আরে কয়দিন বাড়ি ভর্তি মানুষও ছিল, তাই মুনতাসির সাহেব কোনোভাবে দিনে রাতে মিলে সুযোগ করে উঠতে পারছে না। আয়ানের রুমে। তাহলে আজকে থেকে রাতের বেলা ও আয়ানের সাথে থাকবে। পাগল হয়েছেন আপনি? রাতে কতবার উঠে কতবার কান্না করে আয়ান। ছোট বাচ্চা ছেলে, ওকে কিভাবে দেখে রাখবে? পারবে, ও ঠিকই দেখে রাখতে পারবে। এমনিও তো রাতভর গেমস খেলছে, আমি দেখেছি। তাই বসে বসে ও ওর ভাইকে পালবে রাতের বেলা। আয়াজ একটা ট্রাউজার ও টি শার্ট নিয়ে ওয়াশরুমে গেল। ঠিক 10 মিনিট পর গোসল করে বের হয়ে বাহিরে গেল। রোদেলা ভাবছে এই সময় আবার বাহিরে কোথায় গেল। রোদেলা দেখলো আয়াজ হুমায়রাকে ধরে নিয়ে এসেছে। নিয়ে এসে রুহানিকে দিয়ে বলল, কিছুক্ষণ রাখো তো, আমার একটা জরুরি কাজ আছে। ওদের কান্নার জন্য আমি আমার কাজটা শেষ করতে পারছি না। সেকেন্ডের মধ্যে কোথা থেকে যেন রাতুল চলে আসলো। আয়াজের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, কি কাজ মামা? T20 নাকি ওয়ান ডেজ ম্যাচ? আয়াজ বিরক্ত হয়ে তাকালো রাতুলের দিকে। আমেরিকা থাকার ফলে সম্পর্কে জ্ঞান একটু কম। কার সাথে কি বলতে হয় ছেলেটা আজও শিখলো না। তারপর এদিকে মামি আছে, হুমায়রা আছে, এদিকে তার খেয়াল নেই। আয়াজ শুধু তাকিয়ে রইল রাতুলের দিকে। রাতুল বলল, না আসলে মামা বলে দিলে সুবিধা হতো। ঠিক কতক্ষণ রাখতে হবে? 50 ওভারের ম্যাচ হলে আমরা প্রয়োজনে সবকিছু নিয়ে চলে যেতাম, আর যদি T20 হয় তাহলে 2-3 ঘন্টার জন্য একটু ফিল্ডার দিয়ে দিলেই হবে, আর কিছু লাগবে না। বলেই চোখ টিপল রাতুল। মামা হই তোর, কুত্তার বাচ্চা, একটু লজ্জা শরম রাখ। বলল আয়াজ।
রোদেলা দূর থেকে আয়াজ ও রাতুলের ফিসফিস করা দেখছে, কিন্তু আসলে কি কথা বলছে বুঝতে পারছে না, কারণ ও ফিটার তৈরি করছে। এদিকে হুমায়রাও রুহানিকে কোলে নিয়ে রুহানির সাথে গল্প সল্প করছে, তাই দুজনেরই খেয়াল নেই। এদিকে আহানকে কোলে নিয়ে রুমে এসেছে। রুমে এসে দেখলো সবাই রুমের ভিতর। জিজ্ঞাসা করলো, সবাই একসাথে কি হয়েছে আর ওদের জিনিসপত্র প্যাক করছো কেন? মা, ওরা কি কোথাও যাচ্ছে? রোদেলা লজ্জায় আর কিছু বলতে পারলো না। হ্যাঁ যাচ্ছে, আজকে ওরা বেরোতে যাবে। ওরা বেড়াতে যাবে আর আমি জানি না কোথায় যাবে। আহান যাবে তোমার কাছে, রুহানি যাবে হুমায়রার কাছে। আজকে ওরা তোমাদের কাছে বেরোবে। ও, ডাইরেক্ট বললে হয়। রুম ট্রান্সফার বাড়ানোর কথা বলছো কেন? চলো ভাই, আজকে থেকে তো তাহলে তুমি আমার রুমে ট্রান্সফার হয়ে গেলে। বুঝতেই পারছি, বলল আয়ান। আহান ও রুহানি সবকিছু গুছিয়ে ওদের হাতে দিয়ে দিল। ওরাও বাইরে চলে গেল। রোদেলা লজ্জায় কিছুই বলতে পারছে না। বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোর সামনে কি একটা লজ্জায় পড়তে হলো তারাই মুনতাসির সাহেবের জন্যে। আর উনি দিব্যি হেঁটে বেড়াচ্ছে, ওনার মধ্যে কোনো লজ্জা নেই। রোদেলা মনে মনে ভাবছে, ছিছি একটা সিচুয়েশন হলো। প্রত্যেকটা ছেলে মেয়ে আয়ান পর্যন্ত বুঝে গেল যে আজকে বাবুদের কেন ওদের কাছে পাঠানো হচ্ছে। আয়াজ ফোনে কথা বলছিল, হঠাৎ রোদেলার চোখ পড়ল আয়াজের উপর। দীর্ঘদিন পর এমন দৃষ্টিতে তাকিয়েছে রোদেলা আয়াজের দিকে। চুলগুলো ভেজা, টুপটুপ করে পানি পড়ছে। খোঁচা খোঁচা দাড়ি, মনে হয় 2-3 দিন শেভ করা হয়নি। রোদেলা আয়াজকে দেখছে আর শুকনো ঢোক গিলছে। দাড়ি দু একটা পেকেছে, যেগুলোতে মুনতাসির সাহেবকে আরো হট লাগছে। রোদেলা নিজের ভাবনায় নিজেই লজ্জিত হলো। আমতা আমতা করে এদিক ওদিক তাকাচ্ছে। আয়াজ খেয়াল করলো রোদেলার দৃষ্টি, কিন্তু ফোনে কথা বলার কারণে রোদেলার দিকে গুরুত্ব দিতে পারছে না। আয়াজের জরুরি একটা ডকুমেন্ট ইমন নিয়ে এসেছে, তাই কোনো কিছু না বলে আয়াজ রোদেলাকে বলল, তুমি ফ্রেশ হও, আমি আসছি। বলে নিচে চলে গেল আয়াজ। এদিকে রোদেলা মনে মনে ভাবলো, আজকে যে বক্সটা এসেছে মুনতাসির সাহেব পাঠিয়েছে, তার থেকে একটা হট নাইট ড্রেস পরবে মুনতাসির সাহেব। রুমে ঢুকে অবাক হয়ে যাবে, সারপ্রাইজ দিবে, যেই ভাবা সেই কাজ। রোদেলা ড্রেস নিয়ে ওয়াশরুমে চলে গেল। একবারে গোসল করে ফ্রেশ হয়ে বের হবে। রোদেলা 15 থেকে 20 মিনিট পর গোসল করে একেবারে হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকিয়ে ওয়াশরুম থেকে বের হয়ে দেখলো আয়াজ সোফায় মেয়েকে নিয়ে কোলে খেলা করছে। আয়াজ দরজা খোলার শব্দ চোখ তুলেই দেখলো রোদেলা কালো একটা হট নাইট ড্রেস পরে ওয়াশরুমের দরজায় দাঁড়িয়ে আছে। আয়াজ যেন চোখের পলক ফেলা ভুলে গেল। চোখের সামনে কি দেখছে? রোদেলার এমন মোহনীয় রূপ কোনোদিনও আগে দেখেনি আয়াজ, বা দেখার সুযোগ হয়নি কখনো। আয়াজ দাঁত দিয়ে নিচের ঠোঁট কামড়ে ধরলো। এদিকে রোদেলা অবাক হয়ে গেল। রুহানি তো হুমায়রার কাছে ছিল, তাহলে উনি কিভাবে নিয়ে আসলো? রোদেলা কিছু না বলে বেডের কাছে চলে গেল। আয়াজ আমতা আমতা করে বলল, বাইরে গেছিলাম, ও রুহানির কান্না শুনলাম। হুমায়রা দিতে চাইনি, কিন্তু আমি তো আমার মেয়ের কান্না শুনতে পারি না, তাই একটু নিয়ে আসলাম। রোদেলাকে কেন জানি হঠাৎ একরাশ লজ্জা ঘিরে ধরলো। রোদেলা কোনো কথা বলতে পারছে না। একে তো এই ধরনের ড্রেসে রোদেলা কখনো মুনতাসির সাহেবের সামনে আসেনি, তার উপর যখন এসেছে সামনে যে আবার মেয়ের সাথে কোলে দেখবে, এই ধরনের সিচুয়েশন রোদেলা এক্সপেক্ট করেনি। রোদেলা উল্টো দিকে ঘুরে দাঁড়িয়ে আছে। আজ কিছু না বলে রুহানিকে কোলে নিয়ে দাঁড়ালো। তারপর মেয়ের কানে ফুসুর ফুসুর করে বলল, আজকে আমার লক্ষ্মীমা কাঁদবে না, ঠিক আছে? বাবাকে একটু সময় দাও। আয়াজ হাসলো। আয়াজ রুহানিকে কোলে নিয়ে দরজার বাইরে যাওয়ার আগে অবশ্যই রুমের লাইট অফ করে দরজা লাগিয়ে রুহানিকে নিয়ে হুমায়রা রুমের দিকে গেল। এদিকে রুমের লাইট অফ করার কারণে রোদেলা যেন একটু হাফ ছেড়ে বাঁচলো। কেমন যেন লাগছিল এরকম একটা ড্রেস পরে মুনতাসির সাহেবের সামনে দাঁড়িয়ে থাকতে। বিয়ের রাত তাদের মধ্যে অন্তরঙ্গে শেষ রাত ছিল, যার জন্য রোদেলা আয়াজের সামনে অতটা ফ্রি হতে পারছে না। দীর্ঘদিনের দূরত্ব যেন দুজনকে দুজনের কাছে নতুন করে পেশ করছে। তার উপর আজকে আবার এই সিচুয়েশন। রোদেলা আলমারির দিকে এগিয়ে গেল ড্রেস চেঞ্জ করবে। ঠিক এমন সময় আবার দরজা খোলার শব্দ হলো। রোদেলা দরজার দিকে তাকাতেই দেখলো মুনতাসির সাহেব দরজা খুলে ভেতরে ঢুকে আবার দরজা লাগিয়ে দিল। তারপর লাইট অন করলো। রোদেলার পুরো শরীর কাঁপছে। কাঁপা কাঁপা হাতে আলমারির দরজা খুলতে নিলে আয়াজ এসে রোদেলার হাত ধরলো। ধরে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, খবরদার রোদেলা রানী, চেঞ্জ করার কথা স্বপ্নেও ভাববা না। তোমাকে এখনো আমি মন ভরে দেখিনি, চোখ ভরে দেখিনি। আগে আমার চোখের পিপাসা মেটাতে দাও, আমার মনের সমস্ত ক্ষুধা মেটাতে দাও, তারপর যা ইচ্ছে করো। বলে রোদেলা চুল সরিয়ে কাঁধে চুমু খেলো। আয়াজ রোদেলা লজ্জায় শিহরণে আলমারির সাথে লেপটে গেল। আয়াজের ঠোঁটের ছোট ছোট এক একটা স্পর্শের ভারও যেন নিতে পারছে না। রোদেলা একেবারে আলমারির সাথে লেপটে গিয়েছে, কিন্তু আয়াজ রোদেলাকে এক চুল পরিমাণ ছাড় দিচ্ছে না। আলমারির সাথে রোদেলার 2 হাত চেপে দাঁড়িয়ে রোদেলাকে কাঁধে চুমু খাচ্ছে। রোদেলা ধীরে ধীরে আয়াজের উষ্ণ আলিঙ্গনে মোমের মতো গলতে লাগলো। আয়াজ রোদেলাকে পিছন থেকে জড়িয়ে ধরে গলার কাঁধে পিঠে মাথায় চুমু খেতে লাগলো দিশেহারা হয়ে। ঘোর লাগা কণ্ঠে বলল, তোমার মাথা চুলে বেলি ফুলের গন্ধে আমি এখনো পাগল হয়ে যাই রোদেলা। রোদেলা চট করে চোখ মেলে তাকালো। মুনতাসির সাহেবের মনে আছে রোদেলার মাথার বেলি ফুলের গন্ধ তার এত প্রিয়। কতগুলো দিন পর মুনতাসির সাহেব বলল রোদেলা চুলের বেলি ফুলের গন্ধে পাগল হয়ে যায়। কতগুলো দিন কথাটা শুনেনি রোদেলা। রোদেলা আয়াজের উদ্দেশ্যে বলল, আপনার মনে আছে আমার চুলের বেলি ফুলের গন্ধ যে আপনার এত প্রিয়?
হঠাৎ আয়াজ খেয়াল করলো এমন একটা কথা বলেছে যা ও আগে পরে চিন্তা করে বলেনি। তারপর ভাবলো অবচেতন মনে এটা ওর মাথায় চলে এসেছে যে রোদেলার মাথায় বেলি ফুলের গন্ধ প্রিয়। রোদেলাকে চট করে ঘুরিয়ে আলমারির সাথে লেপ্টে দাঁড় করিয়ে রোদেলার হাত দুটি উপরে ধরে রোদেলার কপালে চুমু খেলো। তারপর ঘোর লাগা কণ্ঠে গালে চুমু খেতে খেতে কানের কাছে মুখ নিয়ে বলল, কি যায় আসে, কি আগে বলেছি, কি পরে বলেছি? আমার মনের মধ্যে তো সবসময় এটাই চলে। তোমার চুলের গন্ধ আমার খুব ভালো লাগে। এই বেলি ফুলের গন্ধ আমি তো মরে গেলেও মিস করব। কথাটা বলেই সাথে সাথে আয়াজ রোদেলার নাইটির উপরে পাড়টা খুলে ফেলে দিল। রোদেলা হাত দিয়ে বুকের উপরে ক্রস করে দাঁড়িয়ে রইল। আয়াজ কতক্ষণ এভাবে রোদেলাকে দেখে ঠোঁট কামড়ে মুচকি হেসে রোদেলার হাত দুটো আবার আলমারির সাথে উপরে জাপটে ধরল। তারপর ধীরে ধীরে কপালে, গালে, থুতনিতে, গলায়, বক্ষ ভাজে বিভিন্ন জায়গায় আয়াজ পাগলের মতো চুমু খেতে লাগলো। এদিকে রোদেলা ছটফট করতে লাগলো। আয়াজের হাত থেকে কোনো মতে নিজেকে ছাড়াতে পারছে না। আয়াজ ধীরে ধীরে দিশাহীনভাবে রোদেলাকে চুম্বন করতে লাগলো। ধীরে ধীরে এগিয়ে গেল ঠোঁটের দিকে, আঁকড়ে ধরল রোদেলার উষ্ণ ঠোঁট দুটি। পাগলের মতো ক্ষুধার্তের মতো চুমু খেতে লাগলো। চুম্বন ধীরে ধীরে গাঢ় হতে লাগলো। মনে হলো দীর্ঘদিনের পিপাসা এক নিমিষে মিটিয়ে নিচ্ছে আয়াজ। এভাবে কতক্ষণ চুমু খেলো কেউ বলতে পারবে না। অনেকক্ষণ পর আয়াজ ধীরে ধীরে রোদেলার ঠোঁট দুটো ছেড়ে দিয়ে জোরে জোরে হাঁপাতে হাঁপাতে রোদেলার দিকে তাকিয়ে রইল, যেন রোদেলার থেকে কোনো কিছুর কনসেন্ট চাই এরকম একটা দৃষ্টি নিয়ে তাকিয়ে রইল। রোদেলা ধীরে ধীরে চোখ মেলে তাকালো আয়াজের দিকে। এই দৃষ্টি আয়াজের খুব পরিচিত। আয়াজ মুচকি হাসলো। তারপর রোদেলাকে কোলে তুলে নিয়ে ধীরে ধীরে এগিয়ে গেল বেডের দিকে। বেডের কাছে নিয়ে রোদেলাকে সুন্দর করে আস্তে আস্তে বিছানায় শুইয়ে দিল। তারপর ধীরে ধীরে আয়াজ নিজের টি শার্ট খুলে ফেললো। রোদেলা দীর্ঘদিন পর তার মুনতাসির সাহেবকে এভাবে খালি গায়ে দেখে লজ্জায় দুই হাত দিয়ে চোখ ঢেকে ফেললো। আয়াজ ধীরে ধীরে এগিয়ে গেল রোদেলার দিকে। হাত দুটো সরিয়ে ধীরে ধীরে রোদেলার হাতে চুমু খেতে লাগলো। হাত থেকে ধীরে ধীরে এগিয়ে গেল রোদেলার গলার ভাঁজে ভাঁজে। রোদেলা চুল গুছিয়ে দিতে দিতে আজ রোদেলার গলার ভাঁজে চুমু খেলো, বক্ষ ভাঁজে চুমু খেতে খেতে ধীরে ধীরে রোদেলার পেট বরাবর নিচে নামতে থাকলো। এই পেটের মধ্যে আজ দুইটা সন্তান রোদেলা গর্ভে রেখেছে। এই জন্য আজ কৃতজ্ঞতা ভরা দৃষ্টিতে রোদেলার দিকে তাকিয়ে রোদেলার পেটে চুমু খেলো। আয়াজের প্রত্যেকটা স্পর্শে রোদেলা শিহরিত হচ্ছে, কেঁপে কেঁপে উঠছে রোদেলার দেহ মন। আয়াজ ধীরে ধীরে নিচে নামতে নামতে রোদেলার এক পা ধরে পায়ে চুমু খেলো। পায়ে চুমু খাওয়ার সাথে সাথে রোদেলা নিজেকে যেন আরো গুটিয়ে নিল, কিন্তু আয়াজ আবার পা ধরে টান দিল। রোদেলাকে নিজেকে ধরে রাখতে পারলো না, চলে আসলো প্রায় আয়াজের কাছাকাছি। আয়াজ রোদেলার ঠোঁটে গভীরভাবে চুমু খেলো, সাথে বাড়তে থাকলো আয়াজের হাতের অবাধ বিচরণ। রোদেলাকে পাগল করে দেওয়ার মতো স্পর্শ আয়াজ করতে লাগলো। ধীরে ধীরে রোদেলার উপর আয়াজ নিজের সম্পূর্ণ ভার ছেড়ে দিয়ে রোদেলার কানে ফিসফিস করে বলল, আই নিড ইউ ব্যাডলি রোদেলা রানী। পাগল হয়েছিলাম আমি একটু তোমাকে কাছে পাওয়ার জন্য, তোমাকে একটু শোয়ার জন্য, আদর করার জন্য, বুকে নেওয়ার জন্য, চুমু খাওয়ার জন্য। আজকে না পেলে মরে যেতাম। আজ আমার সমস্ত পিপাসা, সমস্ত ক্ষুধা মিটিয়ে দাও। কষ্ট হলে কষ্ট স্বীকার করে নেও, কিন্তু আজকে আমাকে কোনো কিছুতে বাধা দিও না রোদেলা রানী। আজকে আমি কোনো বাধা মানব না। বলে রোদেলাতে মত্ত হলো আয়াজ, ডুব দিল সুখের সাগরে। রাত বাজে 2টা। রোদেলা একটু ঘুম থেকে উঠেছে। ঘুম থেকে উঠে দেখলো রোদেলার গায়ে কোনো কাপড় নেই। আয়াজের বুকের সাথে লেপ্টে শুয়েছে, গায়ে আছে একটা চাদর। তবে আয়াজ ঘুমায়নি, এক দৃষ্টিতে তাকিয়ে আছে রোদেলার দিকে আর মিটি মিটি হাসছে। আয়াজের দৃষ্টি দেখে রোদেলা লজ্জায় লাল হয়ে গেল, যেন আরো আয়াজের সাথে লেপ্টে গেল নিজেকে ঢাকতে। আয়াজ রোদেলার বাচ্চামো দেখে হাসলো, তারপর বলল, কি ঢাকছো রোদেলা রানী? এমন কি আছে যে আমি দেখিনি? ছোট্টবেলা থেকেই তো দেখেছি। রোদেলা অবাক হয়ে ঘুম জড়ানো কণ্ঠে বলল, হাসছেন কেন, কি হয়েছে? কিছু না, আমার অনেক প্রেম প্রেম পাচ্ছে, আদর আদর পাচ্ছে, এজন্যই জেগেছিলাম। কোথায় একটা শুনেছি, কোথাও একটা শুনেছি এক দৃষ্টিতে যদি একজন ভালোবাসার মানুষ আরেকজন ভালোবাসার মানুষের দিকে তাকিয়ে থাকে সে বুঝতে পারে, এমনকি ঘুমিয়ে থাকলে ঘুম থেকে উঠে যায়। সেটাই আজকে সত্যি প্রমাণিত হলো। আমি এক দৃষ্টিতে তোমার দিকে কামনার দৃষ্টিতে তাকিয়েছিলাম। দেখো তুমি ঘুম থেকে উঠে গিয়েছো, এখন আমাকে ভালোবাসা দাও, আদর দাও, আমার পোষায়নি। রোদেলা লজ্জায় ভয়ে কাচুমাচু হয়ে বলল, অনেকক্ষণ হয়ে গিয়েছে, বাবুরা ঘুম থেকে উঠেছে কিনা, খেয়েছে কিনা চেক করা হয়নি, আমি একটু চেক করে আসি। সাথে সাথে আয়াজ রোদেলাকে আটকে দিল, বলল, তুমি যখন ঘুমিয়েছিলে আমি গিয়ে ওদের রুমে চেক করে এসেছি, ওরা সবাই ঘুমাচ্ছে, কোনো সমস্যা নেই। বলে রোদেলাকে জড়িয়ে ধরে চুমু খেতে লাগলো। ঘোর লাগা কণ্ঠে ফিসফিস করে বলল, প্রতিদিন এই সেটিং করতে পারবো না, প্রতিদিন বাবুদেরকে আরেকজনের কাছে রাখতে পারবো না, আজকে প্লিজ না করো না। বলে আবারও রোদেলাতে মত্ত হলো আয়াজ। রোদেলা আর না করার সুযোগ বা বাহানা পেল না, আয়াজের ডাকে সাড়া দিতেই হলো। ভোর 5টা বেজে 30 মিনিট হঠাৎ দরজা নক করার শব্দে ঘুম ভেঙে যায় আয়াজের।
আয়াজ রোদেলাকে না উঠে দরজা খুলে দেখে আয়ান ও আহান দুজন দরজার বাইরে। আয়াজ ঘুমু ঘুমু চোখে জিজ্ঞাসা করলো, কি হয়েছে আয়ন? পাপা, অনেকক্ষণ ধরে আহান কান্না করছে, থামানোর চেষ্টা করছি, পারছি না। দেখো ফিডার দিয়েছি তাও খাচ্ছে না, দেখো না কি হয়েছে। আহানকে কোলে তুলে নিল আয়াজ, তারপর বলল, ঠিক আছে, তুমি যে ঘুমাও, আমি দেখছি। আহানকে পাপার কোলে দিয়ে আয়ান আবারও ঘুমু ঘুমু চোখে নিজের ঘরে ফিরে গেল। আয়াজ আহানকে কোলে নিয়ে আদর করতে করতে বলল, কি হয়েছে পাপা? কাঁদছো কেন পাপা? আমার পাপ্পা সোনা। আয়াজ আহানকে দুলাচ্ছে আর কান্না থামানোর চেষ্টা করছে। এর মধ্যে ঘুম ভেঙে গেল রোদেলার। রোদেলা ঘুমু ঘুমু চোখে জিজ্ঞাসা করলো, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।